প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মাথায় হাত ইউনূসের, দীর্ঘ 17 মাস পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। সেনাপ্রধান ওয়াকার জানিয়ে দিলেন স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব ইউনূসের বাংলাদেশের জঙ্গিবাদের নতুন বসন্ত, বাংলাদেশ হতে চলেছে সিরিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব সোনারগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ক্রীড়াবিদ সহ আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব জামাত রুখতে ভারতের সাথে হাতে হাত তারেক রহমানের, বিজেপি সহ 7 রাজনৈতিক দলের সঙ্গে গোপন বৈঠক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষেত্র প্রস্তুত, এবার ভোটের মুখে সম্মুখ সমরে বঙ্গবন্ধু কন্যা ও অন্তর্বর্তী সরকার। আগামী 23 জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন শেখ হাসিনা। যদিও তার দলের তরফ থেকে কিংবা ভারত সরকারের তরফ থেকে এই সম্ভাব্য মিট দ্য প্রেস নিয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বিরাট কোনো অঘটন না ঘটলে দিল্লিতে 23 জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে। গত 17 জানুয়ারি দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল সাংবাদিক সম্মেলন করেন। তাদের সাংবাদিক সম্মেলনের পর দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া আরও একটি আলোচনা সভায় ডাক দেয়। দিন ধার্য করা হয় 23 জানুয়ারি। তারপর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে রয়েছেন বহু আওয়ামী লীগ নেতা। হাসিনার সম্ভাব্য মিট দ্য প্রেস নিয়ে বিভিন্ন গণমাধ্যমের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের ব্যক্তিগত আলোচনায় প্রস্তাবিত এই সাংবাদিক সম্মেলন নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। তবে এএফসি কর্তৃপক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার নাম উল্লেখ নেই। এএফসির বিজ্ঞপ্তি অনুযায়ী 23 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 1.5 ঘন্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে থাকার কথা সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নভেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ এর সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক, অভিনেত্রী তথা সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী, অনলাইন যুক্ত থাকার কথা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং অধ্যাপক ডক্টর এস এম মাসুদ বিল্লাহর। শেখ হাসিনা এই সভায় থাকবেন কিনা তা নিয়ে এফসিসির বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ওয়াইএল আওয়াজ জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে যাদের নাম উল্লেখ রয়েছে তার বাইরে কারো উপস্থিতির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে আলোচনাটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে না। এটি আয়োজন করা হচ্ছে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শুরুতে সেনাপ্রধান ওয়াকারের মুখে যা বলল আগামী 12 ফেব্রুয়ারি, সেটা তিনি হাতে কলমে দেখাতে না পারলে অন্তর্বর্তী সরকার প্রধানের কপালে দুঃখ আছে। জেনারেল ওয়াকারের কথা মৃত থেকে দুটি বিষয় স্পষ্ট। 1, 12 ফেব্রুয়ারি তার ইউনিট কারো পক্ষ নেবে না, ইউনিট সেদিন বাংলাদেশের পক্ষ নেবে। 2, 12 ফেব্রুয়ারি ভোট যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় তার জন্য তার ইউনিট পারলে জীবন বাজি রাখতে দ্বিধা করবে না। সেনাপ্রধানের এই রণহুঙ্কারে অন্তর্বর্তী সরকার প্রধানের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হওয়ার পক্ষে যথেষ্ট। যমুনা ভবনের বাসিন্দাকে সেনাপ্রধান ওয়াকার দিলেন আলটিমেটাম। প্রশ্ন হচ্ছে, জেনারেল আচমকাই কেন এত বড় বার্তা দিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা দেওয়া ছাড়া তার হাতের সামনে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। এটা অনেকটা পাপস্থলন, শুদ্ধিকরণ বললেও অত্যুক্তি হবে না। সেনাপ্রধান এই বক্তব্য রাখেন অফিসার্স অ্যাড্রেসে। গত রবিবার 18 জানুয়ারি ঢাকা সেনানিবাসে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈনিকদের পাশাপাশি বাহিনীর অফিসারদেরও বিশেষ
নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। সবাই ঢাকার বাইরে যেসব সেনা কর্মকর্তা রয়েছেন তারা ছিলেন অনলাইনে। কি বলেছেন জেনারেল ওয়াকার সেটা এখানে তুলে ধরা হলো। সেনাপ্রধান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় তৈরি করতে হবে যাতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, ভোট দিয়ে নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারবেন। ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের ভয়, চাপ বা প্রতিবদ্ধকতা যাতে তৈরি না হয় সে বিষয়ে সেনা সদস্যদের বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয়, বাহিনী রাষ্ট্রের পক্ষে, সংবিধানের পক্ষে, সর্বোপরি জনগণের পক্ষে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 3 গ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ঝনঝনানি আর ধাওয়া পাল্টা ধাওয়া এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় টেটাবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নে পাচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ চলে। সংঘাত চলাকালে উভয় পক্ষ দা, বটি, টেটা, বল্লম, লোহার রড ও ইট পাটকেল ব্যবহার করে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, পিরোজপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা এই দ্বন্দ্বের জেরে বুধবার বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি সহ 7টি রাজনৈতিক দলের নেতারা। বুধবার গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতার মিয়া মশিউজ্জামান, ন্যাব ভাসানীর আজহারুল ইসলাম, জন অধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট, নিজামে ইসলাম পার্টির AKM আশরাফুল হক, গণফোরাম সুব্রত চৌধুরী ও গণতান্ত্রিক বামপক্ষ হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন।